আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা তোমরা তোমাদের বই খুলে বসে পড়ো। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, তোমাদের বায়োলজি বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। আমরা গত ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার শেষ করে দিয়েছি, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম কি দেখো তো সবাই একটু। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু। তো বুঝতেই পারছো যে নাম থেকে এই অধ্যায়ে আমরা কি আলোচনা করব। এই অধ্যায়ের ভিতরে রয়েছে কি জীবকোষ এবং টিস্যু। যেহেতু তোমাদের এই অধ্যায়টা অনেক বড়, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অধ্যায়টাকে খণ্ড খণ্ড আকারে ক্লাস নিব। তো আজকের ক্লাসের টপিক থাকবে হচ্ছে জীবকোষ। জীবকোষ উদ্ভিদ ও প্রাণীর প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। অর্থাৎ প্রথম 2-3 পেজ যা আছে আমরা সেটাকে আজকে ব্যাখ্যা করব। আশা করি তোমরা পুরোটা ক্লাস সাথে থাকবা, ইনশাল্লাহ তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে জীবকোষ, শুরুতেই বলা আছে জীবকোষ, তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে কোষ কি, দেখো আমাদের অধ্যায়ের নাম কি জীবকোষ, তাই না? তার মানে কোষ এমন একটা জিনিস যেটা জীব রিলেটেড, অর্থাৎ জীবের কার্যকরী একক হচ্ছে কোষ বা জীবকোষ। দেখো জীবকোষ, জীবকোষ আমাদের অধ্যায়ের নাম কি জীবকোষ। জীবকোষ, তাহলে জীবদেহের একককে আমরা বলবো জীবকোষ। জীবদেহের একককে আমরা বলবো জীবকোষ। এই জীবকোষটা কোথা থেকে আসছে বা এই জীবকোষের ব্যাখ্যা কি দিয়েছে, এটা তো গেল কাকে বলে। আমরা বায়োলজি নিয়ে যেহেতু পড়তেছি, সেহেতু আমাদের বায়োলজি টার্মটাও জানা উচিত। তো এই যে দেখো এই পাশে দুইটা বিজ্ঞানী নাম আমি লিখে রেখেছি, বিজ্ঞানী লোই এবং সিকেভিস। এই দুজন বিজ্ঞানী কি করছে, 1969 সালে তারা সর্বপ্রথম দেহকোষ বা জীবকোষের ধারণা দিয়েছে, অথবা এটা কি সেটা বই বায়োলজিক্যাল ভাবে বলেছেন। তোমাদের বইয়ে দেখো ফার্স্ট পেজের ফার্স্ট প্যারার শেষের দিকে এটা দেওয়া আছে। ওখানে বলা আছে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত, বৈষম্যবিন্দু পর্দা দিয়ে আবৃত। এবং এই যে আমরা শুরুতে বললাম জীবকোষে, জীবকোষ হচ্ছে জীবদেহের একক, তাহলে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবন্ত ক্রিয়াকলাপের একক বা জীবস ক্রিয়াকলাপের একক। আমরা আগে বলছি না যে জীবদেহের এককই হচ্ছে জীবকোষ, অর্থাৎ এখানেও দেখো সেম টাইপের কথাই লিখছে, শুধু একটু চেঞ্জ করে লিখছে যে বৈষম্যবিদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক, এবং যারা কি করে নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো কোষ বা জীবকোষ। তোমরা এই লাইনটা দাগায় রাখবা এবং বাসায় মুখস্থ করে ফেলবা। এখন আসো যে জীবকোষের প্রকারভেদ। এখন জীবকোষ কি একটা না দুইটা না কয়টা সেটা আমরা জানবো। পূর্বের অধ্যায়ে আমরা পড়েছিলাম যে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, মনে আছে কি? সুপার কিংডম 1 ছিল প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, আমরা সেটা এখানে জানতে পারবো। আসো শুরু করি। তো প্রথমে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদের শুরুতে আছে দুইটা, আদিকোষ এবং প্রকৃত কোষ। তাহলে আদিকোষটা কি সবসময় মাথায় রাখবা। আদিকোষ নিয়ে যদি কোশ্চেন আসে, আদিকোষ কি, আদিকোষটা মাথায় আসলেই মাথায় একটা কথা আনবা যে না বা নাই, আদিকোষের ভিতর নাই, কিছু নাই। আদিকোষের ভিতরে ফার্স্টে নাই যেটা, সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে আদিকোষের ভিতর কি নেই? সুগঠিত নিউক্লিয়াস নেই। এই কোষের নিউক্লিয়াস কি পর্দা দিয়ে আবৃত থাকে না। দেখো আদিকোষের ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস
নিউক্লিয়াসের বাইরের দিকে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না। তার মানে কি, নিউক্লিয় যেসব বস্তুগুলো আছে এগুলো কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। ঠিক আছে, এরপরে রাইবোজোম থাকে এবং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে না। ঠিক আছে, আর কি থাকে? শুধু ডিএনএ থাকে, ডিএনএ এর সাথে আরো যেসব আছে ওগুলো থাকে না। আর এই যে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এই ইউক্যারিওটিক সেলের ভিতরে কি হয়? ওখানে যেগুলো থাকে না সেটা ইউক্যারিওটিকে থাকে অথবা প্রকৃত কোষে থাকে। তাহলে প্রকৃত কোষে কি হচ্ছে? এখানে সুগঠিত নিউক্লিয়াস নেই, তাহলে প্রকৃত কোষে কি হবে? সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে ওখানে কি ছিল? পর্দা ছিল না, এখানে পর্দা থাকবে। এখানে ডিএনএ এর সঙ্গে আরো কিছু থাকবে এবং রাইবোজোমের সাথে যেগুলো বললাম সেগুলোও থাকবে। বুঝতে পারছো? এক কথায় আদি কোষে যেসব থাকবে না প্রকৃত কোষে সেসব থাকবে, এবং আদি কোষে যেসব থাকবে সেটা প্রকৃত কোষেও থাকবে এবং ওর সঙ্গে আরো কিছু যুক্ত হবে। তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, তোমরা একবার শুধু এটা পড়বা, তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে। তো এই যে প্রকৃত কোষকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহ কোষ বা সোম্যাটিক সেল এবং আরেকটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। তো দেহ কোষটা কি? দেখো, আমরা শুরুতে কি বললাম যে জীবদেহের একক কি ছিল? জীবকোষ ছিল। তাহলে দেহ কোষটা কি হবে? এটা একটা কোষ হবে, যে কোষ থেকে আস্তে আস্তে বিভাজিত হতে হতে দেহ গঠন হবে। ঠিক আছে, আর তারপরে যেটা আছে জনন কোষ, এই জনন কোষটা কি হবে? এটা হচ্ছে মাদার সেল থেকে ডিম্বাণু নিবে এবং ফাদার সেল থেকে কি করবে? ফাদার সেল হয় না, সেটাও মাদার সেল। সবসময় মাথায় রাখবা যে মাদার সেল হয় এবং দুইটা যখন মিলিত হবে, মিলিত হওয়ার পর আবার কি করবে? একটা ডটার সেল তৈরি করবে। কেননা এই ডটার সেলটাই পরবর্তীতে গিয়ে আবার মাদার সেল হবে। আর এই যে জনন কোষ বা গ্যামেটিক সেল, এইটা মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে, আর এটা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। দেহ কোষ বিভাজিত হতেই থাকে এবং প্রতিবার কি হয় যে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়। কিন্তু জনন কোষে কি হয়? মিওসিস, দেখো জনন কোষে হবে কি? এই যে 2n, এই পাশে 2n, তাহলে মাদার সেল থেকে কি হবে? একটা করে n আসবে। এই দুইটা n কি হবে? আবার বিভাজিত হয়ে n হবে। তাহলে এটা দেখো, জনন কোষে হয় কি যে একটা মাদার সেল বা মাতৃকোষ বিভাজিত হওয়ার পর আপত্য কোষ কয়টা হয়? 4টা হয়। এবং কি হয়? মাদার সেলের তুলনায় আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে এটাতে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই থাকবে, আর এটাতে কি হবে? অর্ধেক হয়ে যাবে জনন কোষে। তো এটাই ছিল। আর এখানে তোমাদের আদি কোষে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, ওখান থেকে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর প্রকৃত কোষ কি? প্রকৃত কোষটা সবসময় মাথায় রাখবা যে এটা উন্নত শ্রেণীর জীবে থাকে, উন্নত শ্রেণীর জীবে। তো এটাই ছিল। এবার আসো আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো, আমাদের সেকেন্ড টপিক হচ্ছে কি? উদ্ভিদ ও প্রাণী কোষে প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। তো এখন আমরা এইটা শুরু করব। তো এই যে সেকেন্ড টপিক বা তোমাদের বইয়ে এটা সম্ভবত আছে 2.2-তে। তো এখানে শুরু করার শুরুতেই দেখবা যে তোমাদের দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা কোষের চিত্র দেওয়া আছে।
তো এই দুইটা কোষ হচ্ছে কি, একটা প্রাণী কোষ এবং একটা উদ্ভিদ কোষ। আমি এখানে দেখো উদ্ভিদ কোষটা আঁকায় রাখছি, যদিও এখানে হচ্ছে পরিপূর্ণভাবে এটাকে চিহ্নিত করা নাই। এটা একটা কি, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। তো এই উদ্ভিদ কোষের ভিতরে দেখো, এই যে মাঝখানে একটা বড় একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কোষ গহ্বর। মনে রাখবা যে বাকি যা কিছু আছে, এই যে এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর নিচের এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে এটা হচ্ছে লাইসোজোম। তো এগুলো সবগুলোই থাকবে কোথায়, প্রাণী কোষেও থাকবে, শুধুমাত্র থাকবে না এই কোষ প্রাচীর। তাহলে তোমরা যখন দেখবা একটা কোষের চিত্র দেওয়া থাকবে, তোমরা কি দেখবা আগেই শুরুতে, যে কোষ গহ্বর আছে কিনা। যদি কোষ গহ্বর থাকে তাহলে সেটা হবে উদ্ভিদ কোষ, এবং যদি কোষ গহ্বর না থাকে তাহলে সেটা হবে কি, প্রাণী কোষ। তো এই যে আমাদের টপিক ছিল কি, যে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। প্রধান অঙ্গাণুগুলো চিত্রের ভিতরে দেওয়া আছে, তোমরা বইয়ের ভিতরে যে চিত্রটা আছে এটা বাসায় বসে চেষ্টা করবা আঁকানো, কেননা পরীক্ষার হলে যদি বলে দেয় তোমাদেরকে যে একটা উদ্ভিদ কোষ চিত্র অঙ্কন করো এবং এটাকে চিহ্নিত করো, তখন তোমরা কি পারবা না যদি প্র্যাকটিস না করে যাও। শুধু মাথায় রাখবা যে দুইটা প্রায় সিমিলার, শুধু থাকবে না হচ্ছে কোষ গহ্বর। আর আমাদের তারপরের অংশে কি আছে, যে প্রধান অঙ্গাণুগুলোর কাজ, উদ্ভিদ এবং প্রাণী কোষের অঙ্গাণুগুলোর কাজ। তো এর ভিতরে আমরা আজকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কোষ প্রাচীর, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে প্রোটোপ্লাজম, এবং থার্ড আলোচনা করব হচ্ছে কোষ ঝিল্লি। তো এই যে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি, আমরা এখন এই তিনটা বিষয়, মানে এই তিনটা জিনিস কি সেটা জানো। তো তোমরা যদি চাও এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো ফার্স্টে কি আছে, কোষ প্রাচীর। কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীরটা কি ছিল, আগের চিত্রতে এই যে এখানে ছিল না, এরকম করে, এই যে এরকম ছিল, এই যে মাঝে যেটা ছিল এটাই ছিল কি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটা কি ছিল, কোষের একদম শেষের দিকে, কোষের একদম শেষের দিকে কি ছিল, কোষ প্রাচীর ছিল। তো আমরা এখন জানি যে কোষ প্রাচীর আসলে কি। কোষ প্রাচীরটা কি হবে, মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি। কোষ প্রাচীর মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি। এর ভিতরে কি কি থাকতে পারে, এর ভিতরে থাকতে পারে সেলুলোজ, হেমোসেলুলোজ, প্রোটিন, লিগনিন ইত্যাদি। আর আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড দিয়ে তৈরি, এবং ছত্রাকেরটা কি দিয়ে তৈরি বলতো তোমরা, বইয়ের ভিতরে আছে না, ছত্রাকেরটা কাইটিন নির্মিত। ঠিক আছে, তো কোষ প্রাচীর নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। কোষ প্রাচীর হচ্ছে প্রাথমিক অবস্থায় এক স্তর বিশিষ্ট। দেখো তো তোমরা দেখছিলা না যে এরকম, এটা হচ্ছে কোষের, যদি আমরা অভ্যন্তরীণ দিক বিবেচনা করি, এই যে মাঝখানে একটা, তারপরে লাস্টের দিকে কি এরকম ছিল না। তো এই যে এটা, এটা ছিল কি আমাদের কোষ প্রাচীর ছিল না, কোষ প্রাচীর বা সেল ওয়াল ছিল, সেল ওয়াল। তো এটা প্রাথমিকভাবে কি হয়, প্রাথমিকভাবে এক স্তর বিশিষ্ট,
দেখো প্রোটোপ্লাজম আসলে কি? প্রোটোপ্লাজম মাথায় রাখবা যে আমরা যে কোষটা দেখেছিলাম বা বইয়ের ভিতরে যে কোষ আছে সেই কোষের ভিতর ফোটা 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 যে দেওয়া আছে দাগগুলো, এটা হচ্ছে স্বচ্ছ জেলির ন্যায় একটা পদার্থ। এই যে স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ জেলির ন্যায় যে পদার্থটা আছে এটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে কোষঝিল্লি, এমনকি নিউক্লিয়াসও এইটার একটা অংশ। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লিটা কি? নেক্সট টপিক, কোষ ঝিল্লি। তাহলে দেখো যে এই যে কোষঝিল্লিটা আছে, এই কোষঝিল্লির আরো কিছু নাম আছে। কোষঝিল্লির ব্যতিক্রম বলতে পারো, অথবা কোষঝিল্লির আরো কিছু নাম হচ্ছে কি প্লাজমা অথবা প্লাজমা মেমব্রেন। তো কোষঝিল্লিটা আসলে কি? কোষঝিল্লি হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের বাইরের দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত থাকে সেটাই হচ্ছে কোষঝিল্লি। আর এই কোষঝিল্লি দেখো একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, যে এরকম করে কিছু তো দেখো এই যে এখানে চিত্র আঁকাইছি কোষঝিল্লি, এই যে কোষঝিল্লির বইয়ের ভিতরে দেখবা যে এরকম একটা চিত্র আছে। এই চিত্রের এই যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলোকে বলা হয় কি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই বলা হয়। এবং কোষঝিল্লির কাজ আছে কিছু, দেখবা বইয়ের ভিতরে দেওয়া আছে। কোষঝিল্লির কাজ হচ্ছে কি, এরা দুইটা কোষকে পরস্পর থেকে আলাদা করে রাখে এবং পানি এবং খনিজ লবণ চলাচলে সাহায্য করে অথবা নিয়ন্ত্রণ করে। তো এটাই ছিল কোষঝিল্লির কাজ এবং কোষঝিল্লির ব্যাখ্যা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, আর ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকো। আমরা নেক্সট দিন আমাদের সেকেন্ড লেকচারে এই অধ্যায় নিয়ে আবারও শুরু করব। তো যদি সঙ্গে থাকো ইনশাল্লাহ আমরা কয়েকদিনের ভিতরে ক্লাসটা এই পুরো অধ্যায়টা শেষ করে ফেলবো। ধন্যবাদ।